গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি নয়, বরং ফাঁসি হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সমন্বয়কদের, যারা সরকারে রয়েছেন বা সমন্বয়কদের। আমার কথা নয়, এমনটা বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ভারতে রয়েছেন, আপনারা জানেন। 5 আগস্ট তার সরকারের পতনের পর আমরা দেখেছি নিয়মিত বিরতিতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল রেকর্ড ফাঁস হচ্ছে। যে রেকর্ডগুলো ফাঁস হচ্ছে সেগুলো আসলে তিনি যে কোনো গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলছেন ব্যাপারটা তা নয়। একেবারে বলা যায় তৃণমূলের নেতা কর্মীদের সঙ্গে তিনি কথা বলছেন। সেই কল রেকর্ডগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে চলে আসছে। তবে আজকে যে কল রেকর্ড ফাঁস হয়েছে সেটা আসলে গুরুত্বপূর্ণ, কারণ এখানে তিনি বর্তমান সরকারের নানান কর্মকাণ্ডের তিনি নিন্দা জানিয়েছেন, সমালোচনা করেছেন কড়া ভাষায়। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেই অভিযোগগুলো তিনি যেমনভাবে খণ্ডন করেছেন, ঠিক তেমনিভাবে তিনি বর্তমান সরকারের বিরুদ্ধে অনেক অভিযোগ তুলেছেন। এবং আরেকটা বড় ব্যাপার, সেটা হচ্ছে আগের কল রেকর্ডগুলো শেখ হাসিনার কল রেকর্ড কি না সে ব্যাপারে যদিও অনেকেই প্রশ্ন তুলছেন, সন্দেহ প্রকাশ করছেন যে আদৌ এটা শেখ হাসিনা কিনা, যদিও তার মতো শুনতে মনে হচ্ছে। এবং আমরা জানি যে ভারত সরকারও এই কল রেকর্ডগুলো যে শেখ হাসিনার কি না, হ্যাঁ বা না, কোনো কিছুই তারা জানায়নি। তবে এবারের কল রেকর্ডে শেখ হাসিনা নিজেই কিন্তু বলছেন যে আমার কল বা আমার কথা তোমরা রেকর্ড করতে পারো, তার নেতাকর্মীদেরকে তিনি বলছেন, এবং এগুলো তোমরা সোশ্যাল প্ল্যাটফর্মে ছেড়ে দিতে পারো, আমার কোনো আপত্তি নাই। এটা শেখ হাসিনা নিজে বলছেন তার নেতাকর্মীদেরকে। আজকের কল রেকর্ডে শেখ হাসিনা কথা বলেছেন ডেনমার্কে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছেন তাদের একটা সভা চলছিল হয়তোবা, সেই সভায় তারা শেখ হাসিনার সঙ্গে কথা বলছিলেন। সে কথোপকথনটা এমনভাবে শুরু হয়, যতটুকু সোশ্যাল প্ল্যাটফর্মে ফাঁস হয়েছে সেটা হচ্ছে বর্তমান যে সরকার গঠন হয়েছে সেই সরকার গঠন প্রক্রিয়া নিয়ে। সেখানে শেখ হাসিনা বলেছেন যে বর্তমান সরকার অবৈধ এবং অসাংবিধানিক, এই সরকারের কোনো আইনগত ভিত্তি নাই। যেটা আমরা ইকোনমিস্টের প্রতিবেদনে এমনটা বলা হয়েছে যে বর্তমান সরকারের আসলে আইনত কোনো ভিত্তি নেই। আবার এই সরকার, বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারা আবার বর্তমান সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করা যাবে না এমন একটা অধ্যাদেশও কিন্তু জারি হয়েছে। শেখ হাসিনা বলছেন যে গণহত্যাগুলো হয়েছে সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তার পরিকল্পনা মাফিক হয়েছে, সমন্বয়ক যারা তার পরিকল্পনা মাফিক, তাদের পরিকল্পনা মাফিক হয়েছে। শেখ হাসিনা বলেছেন তিনি ক্ষমতায় থাকতে যখন আন্দোলন চরম পর্যায়ে পৌঁছাচ্ছিল তখন তিনি অভিভাবকদেরকে তিনি অনুরোধ জানিয়েছিলেন তারা যেন তাদের সন্তানদেরকে রাজপথে না পাঠান, কিন্তু তারা শোনেননি তার কথা। সে কারণে অনেকেই সন্তান হারিয়েছেন, তিনি সেটা বলেছেন। শেখ হাসিনা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে যারা সাধারণ ছাত্র ছাত্রীরা যারা আবেগের বশে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল তারা তাদের অনেকেই ভুল বুঝতে পেরেছে, এবং আওয়ামী লীগের বা শেখ হাসিনার তাদের প্রতি কোনো ক্ষোভ নেই যারা না বুঝে সরল মনে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল। এগুলো বলেছেন শেখ হাসিনা। সেই সাথে শেখ হাসিনা আরো বেশ কিছু কথা বলেছেন যে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, সামাজিক সুরক্ষামূলক সরকার যে ভাতাগুলো রয়েছে সেগুলো কেন বন্ধ করে দেওয়া হয়েছে, সেই টাকাগুলো কোথায় যাচ্ছে। শেখ হাসিনা প্রশ্ন তুলেছেন বর্তমানে ব্যাংকে গেলে গ্রাহকরা টাকা পাচ্ছে না, ব্যাংক কেন খালি হয়ে গেল, সেই প্রশ্ন তুলেছেন। শেখ হাসিনা আরো প্রশ্ন তুলেছেন শেয়ার বাজারের কেন এই অবস্থা, শেয়ার বাজারের টাকাগুলো কোথায় গিয়েছে। এই সরকার সেইগুলো সরিয়ে ফেলছে বা তারা নিজেদের স্বার্থে ব্যবহার করছে এমন অভিযোগ শেখ হাসিনা বারংবার করেছেন সেই কল রেকর্ডে। শেখ হাসিনা আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, তিনি বলেছেন যে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করার পরে এই যে চাকরির বয়স বাড়ানোর যে দাবি তারা আন্দোলন করছিল তাদের উপর লাঠিপেটা করা হয়েছে, গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করছে সেখানে গুলি করে মেরে ফেলা হচ্ছে, এই ব্যাপারগুলো শেখ হাসিনা বলছেন। এবং তিনি বলছেন যে এই যে আন্দোলন করছিল সাধারণ ছাত্ররা জুলাইয়ে, তো তখন তাদের উপর তো কোনো ধরনের আক্রমণের ঘটনা ঘটেনি, তারা দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করেছেন এবং তাদের দাবি মেনে নেওয়ার পরেও তারা যখন এক দফার দাবি নিয়ে আসলো তখন ধীরে ধীরে পরিস্থিতি খারাপ হতে থাকে এবং সবকিছু প্ল্যান অনুযায়ী হয়েছে, এটা শেখ হাসিনার বক্তব্য। শেখ হাসিনা আরো একটা বিষয়ে খুব বেশি পরিমাণে নজর কেড়েছে আমার তার বক্তব্য শুনে, সেটা হচ্ছে তিনি বারংবার তিনি বলছেন যে ৭১-এর পরে ৭৫-এর 15 আগস্টের ঘটনায়
তার পরিবারের উপর যে হত্যাযজ্ঞের ঘটনা ঘটেছে, তৎকালীন সরকারের পরে সে ইন্ডেমনিটি জারি করেছিল যে তাদের হত্যার বিচার করা যাবে না। শেখ হাসিনা নিজে পরে তাদের হত্যার বিচার করেন, মানে বঙ্গবন্ধুর হত্যার বিচার করেন, সপরিবারে বঙ্গবন্ধুর হত্যার বিচার করেন শেখ হাসিনা। তিনি আবার এটাও বলেছেন ৭১-এর মহান মুক্তিযুদ্ধে যারা মানবতা বিরোধী যুদ্ধ অপরাধ করেছে তাদের বিচারও শেখ হাসিনা করেছেন। এবং তিনি আবার আশা প্রকাশ করছেন, তিনি বলছেন যে ইনশাআল্লাহ ২৪ জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের বিচারও শেখ হাসিনা করবেন। এই গেল শেখ হাসিনার পুরো বক্তব্য। তিনি যেই ২০ মিনিট ২২ মিনিট ধরে তার যে বক্তব্য সোশ্যাল প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছে কল রেকর্ড, সেটির মোদ্দা কথা হচ্ছে এটি। আমার খুবই অবাক লেগেছে এই পুরো কল রেকর্ড জুড়ে শেখ হাসিনার মধ্যে আমি কোনো ধরনের উদ্বেগ দেখিনি, কোনো ধরনের উৎকণ্ঠা দেখিনি, এবং দেখলাম যে তিনি খুবই ওয়াকিবহাল আসলে বাংলাদেশে কি ঘটছে। যদিও তিনি ভারতে সেফ জায়গায় রয়েছেন, আশ্রয়ে রয়েছেন, কিন্তু শেখ হাসিনার কথা শুনে মনে হচ্ছিল তিনি আসলে বাংলাদেশে কখন কি ঘটছে না ঘটছে সব কিছু নিয়ে তিনি একেবারে ওয়াকিবহাল রয়েছেন। আমার হয়তোবা মনে হচ্ছিল, অনেকেই ভাবছিলেন শেখ হাসিনা হয়তোবা দিল্লিতে বসে পরবাসে বসে হয়তোবা এখন আর ওইরকম ভাবে খুব একটা তিনি রাজনীতিকভাবে তিনি সচেতন থাকবেন না, বা শেখ হাসিনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছে। কিন্তু শেখ হাসিনা আসলে যেইভাবে কথা বলছিলেন পুরো কল রেকর্ড জুড়ে অপর পক্ষের সঙ্গে, মনে হচ্ছিল যে তিনি পুরোপুরিভাবেই নখদর্পণে তার বাংলাদেশের পুরো রাজনীতি কোথায় কি ঘটছে, আওয়ামী লীগের কোন নেতার বাড়িতে হামলার ঘটনা ঘটছে, সারের দাম কেন সরকার, বর্তমান সরকার আবার গত সরকার চাইতে বেশি দামে তারা সার কিনেছে, এমন সহ নানান তথ্য তিনি যখন দিচ্ছিলেন একেবারে স্পন্টেনিয়াসলি তিনি সেই তথ্যগুলো তিনি দিচ্ছিলেন। সেই সাথে তিনি নানান দিক নির্দেশনা দিচ্ছিলেন তার নেতাকর্মীদেরকে, বলছিলেন যে যারা ডেনমার্কে রয়েছে বা যারা দেশের বাইরে রয়েছে তাদের জনমত তৈরি করার জন্য তাদের নির্দেশনা দিচ্ছেন, সেখানকার যারা পার্লামেন্টে রয়েছেন তাদের কাছে বর্তমান সরকারের নানান কর্মকাণ্ড তুলে ধরতে তিনি বলছেন। এবং শেখ হাসিনার কথা শুনে মোটেও মনে হয়নি তিনি আসলে কোনোভাবে হতাশাজনক অবস্থায় রয়েছেন, এমন কোনো কিছু। তাকে বেশ কনফিডেন্ট মনে হয়েছে। এবং শেখ হাসিনার সেই কনফিডেন্সের ব্যাপারটা এটাই আমার কাছে মনে হয়েছে যে যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে, তার বিরুদ্ধে ২০০-র উপরে মামলা হয়েছে, সেই মামলার বেশিরভাগই হত্যা মামলা, সেই মামলার বেশিরভাগই বলা যায় একেবারেই রাষ্ট্রদ্রোহিতার মামলা, সেখানে শেখ হাসিনা মোটেও ভীত নন। তিনি উল্টো হুমকি দিচ্ছেন, তিনি উল্টো বলছেন যে তিনি উল্টো বিচার করবেন, ইউনূস সরকারের বিচার করবেন, এই সরকারের সঙ্গে যারা জড়িত, তিনি চেলা চামুন্ডা এই শব্দটাও তিনি ব্যবহার করেছেন, তিনি তাদের বিচার করবেন। এই ধরনের কথাও কিন্তু শেখ হাসিনা বারংবার টেলিফোন আলাপে বলছিলেন। আপনারা নিশ্চয়ই শেখ হাসিনার আগের আলাপগুলো আপনারা শুনবেন, সেখানে শুরুর দিকে শেখ হাসিনা হয়তো বা ঠিক ওইরকম ভাবে নিজেকে গুছিয়ে উঠতে পারেননি, বা ওইরকম ভাবে তিনি বলতে পারছিলেন না। বা যত দিন যাচ্ছে, 3 মাসের বেশি সময় হয়ে গেছে, এরই মধ্যে শেখ হাসিনা নিজেকে অনেকটা গুছিয়ে নিয়েছেন আমার কাছে মনে হচ্ছিল। যদিও বর্তমান সরকার খুব বেশি পরিমাণে তারা কনফিডেন্ট তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিচার করা হবে। গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, প্রধান উপদেষ্টা। তিনিও বলেছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে ভারতের কাছ থেকে, এবং এখানে এনে তার বিচার করা হবে, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 মাসের মধ্যে শেখ হাসিনার বিচার করবে, এমনটাও বলা হচ্ছে। কিন্তু উল্টো আবার শেখ হাসিনা ভারতে থেকে হুমকি দিচ্ছেন যে তিনি বরং বর্তমান সরকারের যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদের তিনি গণহত্যার দায়ে তিনি তাদের বিচার করবেন আসলে। এবং শেখ হাসিনা সেই সাথে একটা বিষয় বলেছেন যে সংবিধানের স্পষ্টভাবে বলা হয়েছে যে কোনো অনির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করলে সেখানে রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে, আর রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাদের বিচার হবে। রাষ্ট্রদ্রোহিতা প্রমাণিত হলে তার একমাত্র শাস্তি সেটা মৃত্যুদণ্ড। শেখ হাসিনা সেটাই মিন করেছেন। তাহলে রাজনীতির মাঠ কি আদৌ শান্ত থাকবে, নাকি আরো যত সামনে এগোতে থাকবে সময় তত আরো বেশি পরিমাণে ঘোলা হতে থাকবে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন? সেটা আসলে বলা যাচ্ছে না। কিংবা বর্তমান সরকার কি আদৌ তাদের জনপ্রিয়তা ধরে রাখতে পারবে? ইকোনমিস্ট বলছে বর্তমান সরকারের আইনগত ভিত্তি নেই, একমাত্র ভিত্তি জনগণের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের জনপ্রিয়তা। সেই জনপ্রিয়তা যদি ধরে রাখতে হয়, খুব শীঘ্রই নিশ্চিতভাবেই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকারকে নিশ্চিতভাবেই সুশাসন ফিরিয়ে আনতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে, সেই সাথে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে, যদি তাদের আস্থা, জনগণের আস্থা ধরে রাখতে হয়। আর না হলে বর্তমানে শেখ হাসিনা তো দেশের বাইরে থেকে প্রেশার ক্রিয়েট করছেন, আওয়ামী লীগ প্রেশার ক্রিয়েট করছেন, দেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা যদি প্রেশার ক্রিয়েট করে একসাথে, তাহলে হয়তোবা বেকায়দায় পড়তে হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের
এই উপদেষ্টা পরিষদকে। আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই কমেন্টস বক্সে, বা শেখ হাসিনার আপনার টেলিফোন আলাপটাকে শুনেছেন থাকলে আপনাদের প্রতিক্রিয়া জানান। ধন্যবাদ দেখার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।